আগের পর্বে আপনারা দেখেছেন আমরা সাংলা অ্যাপেল গার্ডেন স্টে থেকে রেকংপিও হয়ে পৌঁছে গেছিলাম কল্পায়। আজকের গল্প কল্পা থেকে নাকো আর তাবো যাওয়ার। চলুন শুরু করা যাক আজকের গল্প, কল্পা থেকে নাকো। গুড মর্নিং। আজ 12ই অক্টোবর। আমরা এখন আছি কল্পায়। আমরা এক্ষুনি রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে ব্রেড অমলেট আর কফি। তো আমরা এখন সকালবেলা অনেকক্ষণ আগেই উঠেছিলাম, 6টার সময় সানরাইজ দেখবো বলে, বাট সূর্যের প্রচণ্ড তেজ। যদিও সূর্যটা এই সাইড থেকে ওঠে না, সূর্যটা ওঠে হচ্ছে ওই পাহাড়ের কৈলাসের ওই সাইডটা থেকে। তো শুনলাম প্রথম কিরণটা কিন্নর কৈলাসের ওপরেই পড়ে, আর এখন পরে ধীরে ধীরে এই দিকটায় আসবে, মানে আমাদের সাইডটায় আসবে, যেখান থেকে আমরা পুরো রেঞ্জের ভিউটা পাবো। আর এখন বাজে 8:10, আমরা ওই 8:30 পৌনে 9টা নাগাদ বেরোবো। আর বেরিয়ে আজকে আমরা তাবো যাব, তাবোতে থাকবো ভায়া নাকো লেক, নাকো ভিউ পয়েন্ট আর নাকো মনেস্ট্রি, আরও যা যা ভিউ পয়েন্টস আছে সেগুলো আমরা দেখে তাবোতে আজকে স্টে। এখন ঘড়িতে সময় 8:45। আমরা এক্ষুনি স্টার্ট দেবো, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। তো যাওয়ার আগে ভাবলাম একবার কিন্নর কৈলাস রেঞ্জটা পুরো দেখিয়ে দিই। তো এই হচ্ছে কিন্নর কৈলাস রেঞ্জ। পুরো জিনিসটা দেখা যাচ্ছে না, কারণ সূর্যর তাপটা আজকে প্রচুর। আজকে এখানে 15 ডিগ্রি টেম্পারেচার হাইয়েস্ট দেখাচ্ছে, কালকে 12 ছিল। এখন টেম্পারেচার 9 ডিগ্রি, কিন্তু প্রচণ্ড গরম আছে। তো এখন আমরা স্টার্ট দেবো। স্টার্ট দিয়ে আমরা খাব জায়গাতে যাব, যেখানে সতলুজ রিভার অর্থাৎ এই শতদ্রু নদী আর আমাদের স্পিতি নদীর মিলন আছে। তো ওই সঙ্গমটা আমরা দেখতে যাব, রাস্তাতেই পড়বে। এছাড়া নাকো হয়ে আমরা তাবো পৌঁছাবো। আমরা কিছুক্ষণ আগে স্টার্ট দিয়েছি, এখন 9:20-25 বাজে। আচ্ছা, যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন বা সেলফ ড্রাইভের প্ল্যান করছেন তাদেরকে বলে রাখি, এই কল্পা এরিয়াতে, যে এখানে আমরা আছি কল্পাতে, এখানে কিন্তু ড্রাইভাররা, যারা লোকাল ড্রাইভার, তারা কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ ড্রাইভ করে। তো এরকম আছে, ধরুন সামনাসামনি আপনার কোনো গাড়ি চলে এলো, তারা হয়তো খুব অ্যাগ্রেসিভলি আপনার গাড়ির দিকে এগোবে। আমাদের সাথেই হয়েছে, যদি আমাদের এটা হিমাচলেরই গাড়ি যেখানে আমরা আছি, কিন্তু তারপরেও এখানকার যেহেতু লোকাল নয়, একটু অ্যাগ্রেসিভনেস দেখায় এরা। তো এইটা একটা। আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন নারকান্ডায় ছিলাম, আমরা যখন সাংলায় ছিলাম, চিটকুলে ছিলাম, প্রত্যেকটা জায়গার মানুষরা খুব ভালো এবং খুব ফ্রেন্ডলি এবং হোমলি একটা অ্যাটমসফিয়ার আপনাকে ফিল করায়। কিন্তু কল্পাতে দেখলাম, কল্পাতে মানে সে রেস্টুরেন্ট হোক বা চায়ের দোকান অথবা আমাদের হোটেল, সেই রকম কিন্তু মানে হোমলি অ্যাটমসফিয়ার আমরা পাইনি। উল্টে এরা অনেক বেশি অ্যাগ্রেসিভ, মানে ঠিক আছে করবেন না করবেন কিছু যায় আসে না, এরকম টাইপের অ্যাটিটিউড অনেক বেশি এখানকার যারা লোকাল তাদের, মানে সে ড্রাইভার বলুন বা হোটেল ওনার বা অন্য লোকজন। তো ওভারঅল আমাদের একটু মনে হয়েছে যে এই জায়গাটায় আপনি চাইলে স্টে করতে পারেন, আদারওয়াইজ যদি সাংলায় স্টে করেন, সাংলা থেকে সাইট সিন করে তা নাকোতে স্টে করতে পারেন বা স্পিলোতে। গতকাল আমরা যে রাস্তা দিয়ে কল্পা পৌঁছেছিলাম আমাদের হোমস্টে মোনাল রেসিডেন্সিতে, আমরা ঠিক সেই রাস্তা দিয়ে নিচে যাচ্ছি। আগের পর্বেই বলেছিলাম মোনাল রেসিডেন্সি কিন্তু অনেকটা উঁচুতে, কল্পা জায়গার মানে কল্পা যে টাউনটা তার অনেকটা উঁচুতেই আমাদের হোমস্টেটা ছিল। তো আমরা সেখানে উঠেছিলাম আগে, এখন আমরা সেই রাস্তা দিয়ে নিচে নামছি। ওয়েদার খুব ভালো, কিন্তু একটু গরম আছে। আর এখন আমরা নেমে রেকংপিও যাব, রেকংপিও থেকে পেট্রোল নেব এবং তারপর আমরা স্টার্ট দেব নাকো আর তাবোর উদ্দেশ্যে। এটা হলো রেকংপিওর লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে আপনারা পেট্রোল নিয়ে নেবেন, আর এটিএম এ টাকা তোলার হলে এখান থেকেই টাকা তুলে নেবেন, কেন এরপর কাজা অবধির আর কোনো পেট্রোল পাম্প বা এটিএম আপনারা পাবেন না। এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, আর এটিএম এখানেই আছে। একটু আগে পেছন থেকে শহীদ ব্রিজ পার করে এসেছি, আর আমাদের সাথে শতদ্রু নদী থাকবে এখন অনেকক্ষণই, খাব অবধি থাকবে। আমরা এখন পৌঁছাচ্ছি খাবের দিকে, এখন অনেকটাই টাইম লাগবে। সামনে পড়বে স্পিলো, আর এই যে সামনে যে চাকার মতো জায়গাটা দেখছেন, এটা দিয়ে আসলে মাল পাঠানো হয় এদিক থেকে ওদিকে, আবার ওদিক থেকে এদিকে মাল আসে। তো আমরা এখন দাঁড়িয়েছি একটু রোড সাইডে, 5 মিনিট দাঁড়াবো, তারপর আবার স্টার্ট দেবো স্পিলোর দিকে। এই যে রাস্তাটা, এটা বিআরও সংস্থা, আর্মির সংস্থা বানিয়েছে এই রাস্তাটা। আর আমরা এখন অকপা ব্রিজ ক্রস করছি। মানুষ রাস্তায় পার্ক করে ফটো তুলছে, কিন্তু আমরা সেই কাজটি করলাম না। এই প্রথম আমাদের চেকপোস্ট, অকপা চেকপোস্ট। सर एंट्री तो नहीं करानी? एंट्री कहाँ जाओगे? ताबो। चलो
আমাদের কোনো ডকুমেন্টস চেক করলো না। मतलब जैसे बर्फ गिरती ना तो सबकी एंट्री होके जाती कि कोई गाड़ी एक्सीडेंट हुई पहुंची वापस आई। अच्छा अच्छा। इसके लिए पहले तो सारी एंट्री होती थी गाड़ी की। আচ্ছা, ये गाड़ी गई वापस नहीं आई, तब उसको छानबीन होगी उसकी। अब तो रोड खुला हो गया, अब तो गाड़ी गिरने का मतलब ही नहीं है कहीं। अब तो वहीं गलती से भी कोई अपनी गलती से चल गया तो चल गया, नहीं पहले तो कोई पता नहीं होता था ड्राइवर को भी कहाँ जैसे क्या हो जाए। আমি জানি না কতটা ল্যান্ডস্কেপ বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, ল্যান্ডস্কেপটা অপূর্ব লাগছে, খালি চোখে তো দারুণ লাগছে। এই শতদ্রু নদীর ধারের জায়গাগুলো এত সুন্দর, আর এই যে দূরের বাড়িগুলো যেন আঁকা পেন্টিংয়ের মতো। তাছাড়া এই পাহাড়গুলো খুব সুন্দর, এদিকে কেটে কেটে রাস্তা করা আছে। ওই রাস্তা দিয়েই আমরা যাবো একটু পরে দিয়ে। এই রাস্তা দিয়েই আমরা ওই পাহাড়টা ঘুরে এর পেছন দিকটায় যাবো। এখন আমরা এগোচ্ছি এদিকটায়, খুব সুন্দর ভিউ। ऊपर में क्या वो स्पीलो है, ऊपर में जो गाँव है छोटा सा स्पीलो रोड में आएगा। हाँ স্পিলো আর 10 কিলোমিটার। কথা বলতে বলতে আমরা জানতে পারলাম যে যে সময়টা বরফ পড়ে থাকে পুরো স্পিতি ভ্যালিতে আর এই কলপাতে, সেই সময়তে অনেকগুলো চেকপোস্ট বেড়ে যায় এবং আর্মির সংখ্যা অনেক বেড়ে যায়। তার আসল কারণটা হলো যখন গাড়ি যায়, অনেক গাড়ি স্নোতে আটকে যেতে পারে, সেই ট্র্যাকিংটা করার জন্যই তারা অনেকগুলো চেকপোস্ট ছোট ছোট ডিস্টেন্সে রাখে, যাতে দেখে যে কোনো একটা গাড়ি যখন সকালবেলা বেরিয়েছে সেটা পরের চেকপোস্টটা ঠিক সন্ধ্যাবেলার আগে পার করছে কিনা। যদি না করে তখন তার চেকিং হয়। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি ঠিক উল্টো দিকের পাহাড়ের রাস্তাটা আমরা ধরবো খাপ সঙ্গমের জন্য। বাট যদিও বলে রাখা ভালো, এই রাস্তাটা এতটা সুন্দর, আমি জানি না এখানে আদৌ অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা। আমার চোখে বললে, আমার চোখে যেটা দেখা আর ভিডিওতে যেটা দেখছেন সেটার কোনো দুটোর তুলনা হয় না। ভিডিওতে আপনি যা দেখছেন তার থেকে শত শত গুণ ভালো হলো অরিজিনাল যেটা আপনি নিজের চোখে ওখানে গিয়ে দেখবেন। এই ধরনের যে সৌন্দর্য, এটা আপনি ওখানে না গেলে সেটা পুরোপুরি অনুভব করতে পারবেন না। যদিও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাকে অনুভব করানোর। দেখুন এই সাইডে আর একদমই গাছ নেই, খুব অল্প একটা দুটো একটু আধটু আছে, কিন্তু এখানে একদমই গাছ নেই, পুরো একদম আলাদা। যত যাচ্ছি তত গাছ কম হতে থাকছে, এখানে প্রায় আর নেই। দেখুন ডান দিকে একটু আধটু লেগে আছে, খুব অল্প পরিমাণে গাছ, কিন্তু বাঁদিকে একদমই গাছ নেই, পুরোটাই ন্যাড়া। পরিবেশটা কিরকম পরিবর্তন হয়ে গেল। এখানে গাছ না থাকার দরুন এখানটা প্রচন্ড গরম আর খুব রোদ। স্পিলো এখনো 7 কিলোমিটার বাকি ঢুকতে। আচ্ছা, তার মাঝখানে আমাদের এখানে শতদ্রু নদীর যে ওভারঅল ভিউটা এত সুন্দর লাগছে, তার সাথে এই পাহাড়ের ভিউগুলো দারুণ লাগছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, স্পিলো যাওয়ার মাঝখানেই রাস্তাতে ছোট ছোট আপনি ধাবা পাবেন, চা খাওয়ার আর ব্রেকফাস্ট খাওয়ার, ইভেন ডাল চাওয়ালও পাবেন। যদি আপনি মাঝখানে মনে করেন যে একটু রেস্ট নিয়ে যাচ্ছেন বা আপনার লাঞ্চের টাইম থাকে, এই স্পিলো যাওয়ার রাস্তাতে আপনি খাবার ধাবা পেয়ে যাবেন। আমরা স্পিলো ভিলেজের কাছাকাছি চলে এসেছি, ওই যে দূরেই দেখা যাচ্ছে, ওই যে সামনে, ওটাই হলো স্পিলো ভিলেজ। আমরা স্পিলোয় দাঁড়াইনি, আপনারা চাইলে একটা ছোট্ট ব্রেক নিতে পারেন।
পুয়ের দিকে এগোচ্ছি। পু মোটামুটি এখান থেকে 22 কিলোমিটার দূর দেখাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কোনো রকম নেটওয়ার্ক নেই। রাস্তাটা দেখুন, এখানে কি আর আপনারা কোনো গাছপালা দেখতে পাচ্ছেন না? আর কোনো গাছপালার চিহ্ন লেশমাত্র নেই। পুরো পাথর আর পাথর। পু আর আসতে আর 18 কিলোমিটার বাকি আছে। অনেকক্ষণ আগে থেকেই আমাদের কোনো নেটওয়ার্ক নেই ফোনে। আর চারপাশটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আর কোনো রকমই গাছপালা নেই। এখানটা একদম ধুধু পাথর যাকে বলে, শুধু পাথরের পাহাড়। এখন আমরা আর একটা ব্রিজ পার করছি, এই যে পেছনে। আচ্ছা, আমরা অনেকটা দূর থেকে ঘুরে এলাম, ওই দিক থেকে এই পারে এলাম। তো দেখলাম যে আগে একটা জায়গাতে ব্রিজের কাজ হচ্ছে, তো যখন ওটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এই এত রাস্তা ঘুরে আসতে হবে না, আমরা শর্টকাটে ডাইরেক্ট ওখান থেকে আসতে পারবো। বাট এখনো ব্রিজ তৈরি হতে 2-2.5 বছর সময় লাগবে। এই হচ্ছে চেকপোস্ট ছিল, ওটা আর্মি এলাকা ছিল। তো ওখানে লেখা ছিল যে আইডেন্টিটি কার্ড ক্যারি করার জন্য যদি প্রয়োজন হয় ওরা সেটা চেক করবে, কিন্তু আমাদের যেহেতু এটা লোকাল গাড়ি তাই জন্য আমাদের কোনো আইডেন্টিটি কার্ড চেক করেনি। কিন্তু সেলফ ড্রাইভ হলে, হ্যাঁ, সেলফ ড্রাইভ হলে তখন ওরা চেক করবে। আমাদের পেছনে হচ্ছে পু ভিলেজ। আমরা ওই পু ভিলেজটা পার করে একটু এগোলাম, এগিয়ে এখানে লুংটা ক্যাফে। তো এই লুংটা ক্যাফেতে আমরা দাঁড়িয়েছি, এখন একটু চা জল খাবার খাবো, একটু টয়লেট ইউজ করবো। ওই সামনে যে একটুখানি দেখাতে বলবো, ওই সামনে ওটা হচ্ছে পুয়ের লাস্ট পেট্রোল পাম্প, ঠিক আছে? এখানে সবসময় পেট্রোল অ্যাভেলেবেল থাকে না, যদি না ভরিয়ে আসেন আপনারা তাহলে হচ্ছে এখানে কিন্তু একদিন পুরো আপনাদের ওয়েট করতে হবে কখন এদের কাছে পেট্রোল রিফিল হবে, তারপর আপনারা পাবেন। যদি আজকে আমরা দেখলাম পেট্রোল আছে, হতেই পারে অন্য সময় হয়তো কালকে হয়তো নাও থাকতে পারে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আর পেট্রোল আগে থেকে ভরে আনবেন ওই রেকংপেও থেকে। লুংটা ক্যাফেতে উঠছি, ভেতরে বসার জায়গা আছে, আর এটা হচ্ছে বাইরে বসার জায়গাটা। এই হচ্ছে ক্যাফের বসার জায়গা, আর তার সাথেই ম্যাজেস্টিক ভিউ, দারুণ লাগছে। আমরা এই ক্যাফেতে চা আর এই কেক নিয়েছি, চাটা ভালো খেতে। আর এছাড়া আশেপাশে যে খাবার দাবার খাচ্ছে লোকে, বিশেষ করে চাইনিজ নুডলস বা রাইস, সেটার স্মেলটাও খুব ভালো এবং দেখতেও ভালো লাগছে, মনে হয় ভালোই হবে। যদি আমাদের পেট ভর্তি আছে তাই জন্য আমরা খাবো না, আমরা ডাইরেক্ট হয়তো নাকো পার করে লাঞ্চ করব। তো বাট ক্যাফেটা ভালো। এই দেখুন সামনে এগুলো হচ্ছে ডোম স্টে, এগুলো সব আর্মি, এগুলো হোটেল না, আর্মি ক্যাম্প। এই যে এই পেছনটা হচ্ছে ডাবলিং চেকপোস্ট। এখানে আমাদের গাড়িটা একটু এগিয়ে এসে দাঁড়ালো, এবার হচ্ছে ওকে গিয়ে এন্ট্রি করাতে হবে, তবেই আমরা এগোতে পারবো। আগের ওই চেকপোস্টটার নাম ছিল ডাবলিং চেকপোস্ট, যেখান থেকে ও এন্ট্রি করিয়ে এলো। एंट्री में क्या कुछ पैसा लगता है, ऐसा कुछ? यहाँ नहीं सर, ऊपर लगेगा। अच्छा, ऊपर ले, कहाँ पे? समदुबार स्पीति एंट्री करेंगे हम। इस पर भी स्पीति एंट्री होगी, मतलब ये किन्नौर का लास्ट बॉर्डर है। मतलब ऑफिशियली किन्नौर से हम लोग 10 बजे पहुँचे। हाँ। আমরা এখন এসে গেছি খাপ ব্রিজের কাছে। সামনেই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটাই, এখানে দুটো নদীর সঙ্গম স্থল, স্পিতি আর সতলুজ নদীর। এরপর যে নদীটা আমাদের সাথে বয়ে যাবে সেটা হচ্ছে স্পিতি নদী। এখান থেকে আমরা এখন ব্রিজটা ক্রস করছি। আমরা ব্রিজটা ক্রস করে তারপর দাঁড়াবো ফটো তোলার জন্য। আমরা এখানটা দাঁড়িয়ে ফটো তুলে তারপর আবার আপনাকে দেখাচ্ছি। এখন খাবের সামনে চলে এসেছি, খাব ব্রিজ পেছনে। খাব হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের শতদ্রু নদী আর আমাদের স্পিতি নদী একসাথে মেলে। তো ওই পেছনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওই সঙ্গমটা,
এই দূরে হচ্ছে তোমার এখানে স্পিতি নদী আসছে, আর এই জায়গা থেকে সতলুজ অথবা শতদ্রু নদী আসছে। শতদ্রু নদীর রঙটা একটু ঘোলাটে, আর স্পিতি নদীর রঙটা হচ্ছে সবুজ। তো দুটো মিলে একেবারে আগে বয়ে যাচ্ছে। যেরকম এই নদীটাই শতদ্রু নামে বা সতলুজ নামে হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাব হয়ে মিশবে সিন্ধু নদীর সাথে। আর এই হলো পেছনের ভিউটা, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তো আমরা এখন এখানে 2 মিনিট দাঁড়াবো আর তারপর এগোবো। তাই খাপ জায়গাটার যে মিলনস্থল, এই জায়গাটা দেখে একটা গান মনে পড়ছিল। গানটা হচ্ছে দেখা এক খাপ তো ইয়ে সিলসিলে হো। তো আমরা এখন 2 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে 2-4টা ফটো তুললে তারপর আবার আমরা স্টার্ট করবো। হলো খাপ ব্রিজ, আমরা এখন খাপ ব্রিজের ওপর দাঁড়াবো 2 মিনিট। তো আমরা এখন যাচ্ছি খাপ ব্রিজের ওপরে। এখানে শাইনি এগোচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। এই যে সাইডে ডান দিকে নদীর মিলনস্থল, এই আমরা যাচ্ছি। আজকে এখানটা ফাঁকাই আছে, তুলনায় লোকজন পেছনে দাঁড়িয়ে অনেক ছবি তুলছে, বাট এই জায়গাটা খুব সুন্দর লাগছে। ওই যে খোয়াব ব্রিজটা থেকে স্পিতি নদী শুরু হয়ে গেছে। স্পিতি নদী আমাদের সাথে এখন বয়ে চলবে, আর এখান থেকে এই জায়গাটা এখন স্পিতির আন্ডারে চলে এসেছি আমরা, কিন্তু অফিসিয়ালি সামনে একটা চেকপোস্ট পড়বে, সেখান থেকে স্পিতি ডিস্ট্রিক্টটা স্টার্ট হবে। এগুলো হলো লুপস, এখানে অনেকগুলো লুপস আছে। এখানে আমরা ছোট্ট ডিস্টেন্সে অনেকটা করে উঁচুতে উঠে পড়বো। তো এখানে অনেকটা ঘোরানো রাস্তা, একটুই রাস্তা, কিন্তু ওই রিভার থেকে একদম ওপরে নাকো যাওয়ার জন্য একটা হাই অল্টিটিউডের রাস্তায় আমরা একটু টার্নেই অনেকটা করে উঠবো। সামনেও দেখুন টার্নগুলো অনেকটা শার্প এবং অনেকটা বেন্ড করে ওপরে উঠবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই গোটা রাস্তা কিন্তু প্রচণ্ড রুক্ষ এবং প্রচণ্ড ধুলো, আর এই ধুলোগুলো না যেখানে লাগে সেখানে জমাট বেঁধে যায়। তো যখন আপনি রাস্তায় যখন নামবেন বা যদি জানলা খুলে যান, তাহলে মুখে অবশ্যই মাস্ক পরবেন ফর বেটার সেফটি। আরেকটা জিনিস আছে, এই যে সময় আমরা গেছি অর্থাৎ অক্টোবর মাসে, এই সময়তে সিজনটা যখন চেঞ্জ হয়, অর্থাৎ গরম কমতে থাকে এবং ঠান্ডা বাড়তে থাকে এবং বরফ পড়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এখানে প্রচুর জোরে কাজ করে। অর্থাৎ মানে আপনি যে কোনো জিনিস যদি যেগুলো কটন নয় অথবা মিক্সড কটন কোনো জায়গাতে বা গাড়ির বনেটে যদি আপনি হাত দেন, তাহলে কিন্তু আপনার কাছে কারেন্ট লাগবে হাতে। আমাদের সাথে বহুবার হয়েছে, আমাদের ফোন ছুঁলে বা নর্মাল হিউম্যান বডি টাচেও কারেন্ট আমরা খাচ্ছিলাম। তো সেটা একটু দেখে নেবেন। সামনে পুরো জায়গাটা একদম রুক্ষ, কোনো গাছ নেই, কিচ্ছু নেই, গাছপালা কিচ্ছু নেই। এখানটা দেখুন, পুরো পুরো রুক্ষ একদম। এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নাকো। নাকো আর আমাদের এখান থেকে 6 কিলোমিটার। আর দেখুন, হ্যাঁ এই দেখুন এখানে আপেল গাছও দেখা যাচ্ছে। নাকো ঢোকার সাথে সাথে আমরা গাছপালাও দেখতে পাচ্ছি, আমরা সাইডে আপেল গাছও দেখতে পেয়েছি। নাকো ঢোকার সাথে সাথে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এখানে সবুজ গাছ দেখতে পাবেন, কিন্তু এই সাইডটা আবার দেখুন পুরো রুক্ষ। এই যে আমরা ঢুকছি, এখানে একটা হোমস্টে আছে। এই ছোট ছোট গাছগুলোতে দেখুন না কত বড় বড় আপেল হয়ে গেছে। হাইট ছোট গাছে কিন্তু ভর্তি আপেল, মানে দুদিকে দুরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এদিকটা পুরো রুক্ষ আর এদিকে একটু একটু সবুজ। সময় 1:15, আমরা এই জাস্ট নাকো ভিলেজের মধ্যে ঢুকলাম। এখন আমরা নাকো লেকের দিকে যাচ্ছি। তো এই জায়গাতে প্রচুর ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, খাবার জায়গা আছে, হোমস্টে আছে। তো এখানে খাবার দাবারের যদি কোনো প্ল্যান থাকে লাঞ্চের বা কিছু, তাহলে এখানে আরামসে করে নিতে পারেন। আমরা এখন নাকো লেকের দিকে যাচ্ছি, আমরা ওই ওপর থেকে এসেছি। নাকো লেকটা হলো এই জায়গাতে, তো এরকম সিঁড়ি আছে, তো আমরা এখন সিঁড়িতে নামবো। যে এটা হলো সিঁড়ি, ওই দূরে নাকো লেক দেখা যাচ্ছে। রাস্তার মাঝখানেই একটা গাছের ডাল পড়ে আছে, গাছের গুড়ি।
এখানে অনেক গরু চড়ছে, প্রত্যেকটা গরুর এখানে কানে না রেজিস্ট্রেশন করা আছে। এটা পুরো হিমাচল জুড়েই আমি দেখলাম। এখানে বোটিংও হয়, আমরা এসব করবো না। আমরা চলে এসেছি নাকো লেকে। আচ্ছা, একটা জিনিস আছে, যেহেতু আমরা ওই খাপ থেকে যে ওপরে ওঠার নাকোর জায়গাটা অনেকটা উঁচু, হাই অল্টিটিউড, তো প্রথমে যখন আমরা গাড়ি থেকে নেমেছি আমাদের একটু অস্বস্তি হচ্ছিল, মাথাটা ভারী হয়ে গেছিলো। তো আমরা চকলেট খেয়ে নিয়েছি, আমরা একটু চকলেট খেলাম, এখন ঠিক আছে, এখন ভালো লাগছে। আর ওভারঅল এখন বলছে যে এখন অক্সিজেন লেভেল তুলনায় নাকি কম, কিন্তু আমাদের সেরকম ফিল হচ্ছে না। হ্যাঁ, বাট হয়তো তাঁবুতে গেলে একটু অক্সিজেন লেভেল বোঝা যাবে। আর পেছনে নাকো লেক আছে, এখানে অনেক লোক বোটিং করা হচ্ছে। অনেক লোক বোটিং করছে। আমরা করবো না, আমরা বোটিং না করে আমরা এখানে একটু বসবো। বসে এই সাইড দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে নাকি মনেস্ট্রি যাওয়া যায়, নাকো মনেস্ট্রি। তো আমরা এরপরে নাকো মনেস্ট্রির দিকে এগোবো। একটা জিনিস বলে দিই, যে লেকটা আছে, লেকের সামনেই প্রচুর হোমস্টে আছে, লেক ভিউ হোমস্টে বলে। তা এখানেও চাইলে আপনারা থাকতে পারেন। আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, এই সোজা রাস্তাটা দিয়ে, এটা দিয়েই নাকো মনেস্ট্রির দিকে আমরা যাব। নাকো মনেস্ট্রির সামনে গেলে আমরা আমাদের ড্রাইভারকে ফোন করব, তো ও গাড়িটা নিয়ে মনেস্ট্রির সামনে চলে আসবে। আর আরেকটা জিনিস, আমরা যেই ভেতরে পুরো গ্রামের ভেতরের রাস্তাটা দিয়ে ঢুকেছি, এটা যেহেতু প্রাইভেট গাড়ি, মানে ছোট গাড়ি, সেই জন্য ঢুকেছে। বাট যদি আপনার ট্রাভেলার হয়, ট্রাভেলারে আসেন, তাহলে এটা ঢুকবে না। ট্রাভেলারে একদম সামনে একটা ওই ওয়েলকাম টু নাকো ভিলেজের বোর্ড আছে, ওখানেই দাঁড়াবে। ওখান থেকে মোটামুটি আর কত 500 মিটার 600 মিটার ভেতরে আসতে হবে হেঁটে, কিন্তু সেটা বেশ উঁচু খাড়াই। হ্যাঁ। এখন নাকো লেক থেকে মনেস্ট্রির দিকে যাচ্ছি। মনেস্ট্রিটা এই বিল্ডিংয়ের এই ফ্ল্যাগের পেছনে। আর এখানে দেখুন ছোট ছোট গাছ আছে, আপেল গাছ, ছোট্ট আপেল গাছ, তার মধ্যে কত আপেল হয়েছে, প্রচুর আপেল হয়েছে। জিনিস বলি, আমরা যে ওই বাড়িগুলো দেখাচ্ছিলাম, যে গ্রামের বাড়িগুলো যে পাথর দিয়ে দিয়ে ওপরে করা আছে সাজানো, মানে চালগুলো, পাথরগুলো দেখো এরকম বিভিন্ন মন্ত্র লেখা আছে বা কিছু লেখা আছে। আমি জানলাম এখান থেকে, লোকাল লোকের থেকে জিজ্ঞাসা করে, প্রত্যেকটা পাথর ওরা এখানে লেখে এবং তারপরেই ওরা ওটা বাড়ির জন্য ইউজ করে। যে ভিলেজটা আছে সেটা ছোট্টর ওপর খুব সুন্দর। এই দেখুন, আমার অনেকটা সেই লাদাখ মার্কাই ফিলিং আসছে এখানে দেখে। তো আমি লাদাখ যাইনি কখনো, কিন্তু একটু লাদাখি ফিলিংটাই আসছে। এই একটা সরু গলি, এই গলিটা দিয়ে ঢুকে আমরা এখন মনেস্ট্রির দিকে এগোচ্ছি। আমরা এই রাস্তাটা দিয়ে এগোচ্ছি। এখানে পুরোটাই পাথর দিয়ে, মাটি দিয়ে বাড়ি বানানো। আর এখানে প্রত্যেকের বাড়িতেই এখানে বোধহয় গরু আছে, খাটাল আছে। আমরা এখন এগোচ্ছি। এই আমরা আরেকটু এগিয়ে ভেতরে, গ্রামের ভেতরে ঢুকলাম, মনেস্ট্রির দিকে যাচ্ছি। বললো মনেস্ট্রিটা আরেকটু ওপরে ভেতরে, বাট গ্রামটা খুব সুন্দর, ছোট্টর ওপর সাজানো গোছানো। হলো মনেস্ট্রির গেট। আমরা অনেকটাই এগিয়েছি, হেঁটেছি। এটা মনেস্ট্রি চত্বর, আর এটা হলো নাকো গোম্পা বা নাকো মনেস্ট্রি। আমরা এখন এটার ভেতর ঢুকবো। একটু অল্টিটিউডের প্রবলেম হচ্ছে, আমরা অনেকটা হেঁটে উপরে উঠেছি। আর এর মাঝখানে একটা গরু মাঝখানে তাড়া করেছিল একটু শাইনিকে। তো তারপর আবার ওখানকার লোকাল লোক বললো, হ্যাঁ এই গরুটা খোলা কেন, কে ছেড়ে দিয়েছে, ওই গরুটা একটু পাগল আছে গোতায়। তো তারপর আবার লোকাল লোক ধরে তাকে আবার সাইড করলো। তারপর আবার আমরা উঠলাম উপরে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সবার হাতে প্লেট। আমার মনে হয় এখানে লাঞ্চ ডিস্ট্রিবিউট করা হয়। আর এই যেখানে লোকে খাচ্ছে, এখানকার লোকাল লোকই খাচ্ছে বেসিক্যালি। না, টুরিস্টও খাচ্ছে আমি যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওইদিকে টুরিস্টরা খাচ্ছে কিছু, ওই দূরে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক ভেতরটা কেমন। মনেস্ট্রি যে নাকোর আছে, এটা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা। আর একটা জিনিস দেখলাম, এখানে সত্যি এখানে খাবার ডিস্ট্রিবিউট হয়। তো এখানে লাঞ্চ প্রোভাইড করা হয়। অনেক টুরিস্টও খায় ভোগ হিসেবে, এবং অনেক লোকাল লোকও এখানে ভোগ হিসেবে খাচ্ছে। এটা হচ্ছে মনেস্ট্রির এন্ট্রান্সের দরজা। এখন ভেতরে ঢুকছি। শ্রী জগৎ সিং নেগি এখানে ফলক দেওয়া আছে, সুন্দর লাগছে দেখতে। মনেস্ট্রিটা খুব সুন্দর, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এইটাই ওল্ড মনেস্ট্রি।
মনস্ট্রি ভিজিট। এই যে নাকো মাউন্ট, এটা অনুমান করা হয় যে এটি 11শো শতাব্দীতে পশ্চিম তিব্বতের শাসনকালে নির্মিত হয়েছিল। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে মানা হয়। আর এই যে মঠটা, তার যে তিব্বতী শৈলী, তাতে মাটির ঘর আছে, প্রার্থনা কক্ষ আছে, ছোট ছোট স্তূপ বা চোরতেন যেটাকে বলে সেটাও আছে। আর এছাড়া প্রাচীন থাঙ্কার ভেতরে আমি ছবি তুলব না, ক্যামেরা অ্যালাউড না, তো ভেতরে এখানে প্রাচীন পুরনো থাঙ্কা অর্থাৎ যে তিব্বতী চিত্রকলা আর বিভিন্ন রকম বুদ্ধের মাটির মূর্তি রয়েছে। তো সেগুলো এখানকার একটা দর্শনীয় স্থান। এই যে এটা হচ্ছে ওল্ড মনেস্ট্রির পার্টটা, আর ওটা হচ্ছে নিউ মনেস্ট্রি। বাট ওল্ড মনেস্ট্রির পার্টটা এখন বন্ধ আছে দরজাটা। তিব্বতী বৌদ্ধ ধর্মের যে গেগুলপা সম্প্রদায়, এটা তাদের অনুসারী। আর এখানে নিয়ম করে এখানে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে খাবার দেওয়া হয় এবং এডুকেশন অ্যান্ড খাওয়া এখানে ফ্রি। প্রত্যেক দিন এখানে ক্লাস হয়, মানে ছোটদের পড়ানোর ক্লাস হয়, বড়দের পড়ানোর ক্লাস হয়, আর তার সাথে এখানে যেটা হয় সেটা দুপুরবেলায় খাবার দেওয়া হয়। এটা হলো ওল্ড মনেস্ট্রির এন্ট্রিটা, এখন খুলেছে। তো এই ভেতরটা এরকম। নাকো লেকে তোলা আমাদের কিছু ছবি রাখলাম, এরপরেই আমরা চলে আসি নাকোর এন্ট্রি গেটে। নাকো ভিলেজের এন্ট্রি, নাকো ভিলেজের এক্সিট। আমরা এই রাইট সাইড দিয়ে গেছিলাম নাকো ভিলেজের ভেতরে। আর এখানে অনেকগুলো ক্যাফে আছে, আপনি ট্রাই করতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছি সিকিম হাট বলে সিকিমের একটা ক্যাফে আছে। আর এছাড়া বিভিন্ন রকম গাড়ি আছে। আবার ন্যানো এসছে এতটা, তা আমরা কয়েকটা ন্যানো দেখেছি, 2-3টে দেখেছি, বাট ফুল ক্যাপাসিটিতে ফুল লোডে ন্যানো আসছে। সারপ্রাইজিং, বাট খুব ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে অনেকগুলো ক্যাফেই আছে, আপনি যেখানে ইচ্ছে খেতে পারেন লাঞ্চ। আমরা লাঞ্চ করব এই খোশ ধাবাতে। তো শুনলাম যে এখানে চাইনিজটা বেশ ভালোই বানায়। তো আর প্রচুর এখানে স্টিকার্স লেগে আছে, যারা যারা এসছে অ্যাডভেঞ্চারে বা এখানে গাড়ি চালিয়ে এসছেন হয়তো, তাদের প্রত্যেকের স্টিকার লাগানো আছে প্রত্যেকের গ্রুপের। তা আমরা এখন এখানে খেতে ঢুকবো। ভেতরটা অনেকটা এরকম দেখতে, উপরে আমরা যাই। উপরটা খুব সুন্দর। রাইসটা অর্ডার করেছি, এসছে এটা ফুল প্লেট রাইস। পরিমাণটা একদমই সেরকম নয়। রাইস 170 টাকা দাম। রাইসটাকে আসলে একটু ছড়িয়ে দিয়েছে, ছড়িয়ে বড় জায়গা করে বলছে এটা ফুল প্লেট রাইস। দেখা যাক। হাফ প্লেট নুডল অর্ডার করেছি, কেমন আসে। এসে গেছে। হাফ নুডলের পরিমাণটা খারাপ না, হাফ হিসেবে। আমরা এখন খাবো। আচ্ছা, রাইসের টেস্টটা অতটা ভালো না এখানে। মোটামুটি খাবারের টেস্টগুলো অত ভালো না। শাইনি কেমন বলে? কেমন? কিন্তু রাইসটা অতটা ভালো না। পুরো স্পিতি জুড়েই খাবার কিন্তু খুব ভালো নয়। আমরা তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে এখন আমরা যাচ্ছি চাঙ্গোর দিকে। চাঙ্গো, যেখানে কিনা খুব ভালো আপেল পাওয়া যায়। লাদাখের লামায়ুরু মনেস্ট্রির পরে একটা মুনল্যান্ড পড়ে, যেটা আমরা অন্য অনেক ভিডিওতে দেখেছি এবং শুনেওছি। তো সেই রকমই মুনল্যান্ড এখানেও পড়ে। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের পেছনেই ওই মুনল্যান্ডটা পড়ে, যেটা কিনা স্পিতির মুনল্যান্ড। তো স্পিতির মুনল্যান্ডটা পড়বে চাঙ্গো বলে একটি জায়গার যাওয়ার সময় পড়ে। তো চাঙ্গো আর কিছুক্ষণ, আমরা এই পাহাড়টা পেরিয়ে এগোবো, তখনই আমরা এই চাঙ্গোটায় দেখতে পাবো মুনল্যান্ডটা। তা আমরা এখন মুনল্যান্ডের ওপর দিয়েই যাব। তো আমি আপনাকে দেখাবো কেমন দেখতে লাগছে। এটা আমরা এসেছি মালিং নালায়। তো এই মালিং নালায় বরফ গলা জল পড়ে। এই যে এখানে জল পড়ছে, এখানে একটা জিনিস একটু রিস্কি হয়। এই রাস্তাটা এরকম এখন মনে হচ্ছে যে ঠিক আছে নর্মাল, কিন্তু যখন বর্ষাকালে সময় হয় অথবা বর্ষার সময় হয়, তখন এই জায়গাটা খুব রিস্ক হয়ে যায় পার করা। তার এই জায়গাটাতে অনেক ফোর্সে জল পড়ে এবং আমাদের আগেও আমি যেটা শুনেছি অনেক অ্যাক্সিডেন্টের কথা। এখানে নিচে অনেকগুলো গাড়ি পড়ে যায়, তখন জলের ফোর্স বেড়ে যায়। যে মালিং নালা আছে, মালিং নালার ওয়াটার ফোর্সের জন্য বর্ষাকালে বা বৃষ্টির সময় বা যখন বরফ গলতে শুরু করে, সেই সময়তে অনেকগুলো গাড়ির অ্যাক্সিডেন্ট হতেই হয়, কারণ এত ফোর্স থাকে জলের। তো গাড়িটা খুব সাবধানে চালাতে হয়। আর এখন আমাদের সামনে দেখছি যে রাস্তা সারানোর কাজ চলছে। বোধহয় সামনে আমাদের ল্যান্ডস্লাইড হয়েছিল, তো ল্যান্ডস্লাইডের জন্য এখানে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। আমরা এখন ওখানেই দাঁড়িয়ে আছি।
এখন 3:17 বাজে, আমরা এখনও গাড়িতেই বসে আছি। মানে ওই ল্যান্ডস্লাইড হয়েছিল যে রাস্তা সারানোর কাজ এখনও চলছে, অনেক লেবার এসছে এবং অনেকেই কাজ করছে তাড়াতাড়ি করার জন্য। এটা মানিকনালার কাছেই, তো আমরা এখনও গাড়িতে বসে আছি, দেখি কতক্ষণে ঠিক হয়। রাস্তার মাঝখানেই পেয়ে গেছি চাঙ্গোতে যে মুনল্যান্ডটা আছে, এখানে ছোট্ট এরিয়া নিয়ে মুনল্যান্ড যেটা বলা হয়। তো আমরা যাব তার সামনে, কিন্তু এখন উপর থেকে দেখা যাচ্ছে ওই যে ওই দিকে ভিউটা। আমি একটু ক্লিয়ারলি আর একটু ভিউটা দেখাচ্ছি। এই হলো আমাদের স্পিতি ভ্যালির মুনল্যান্ড। এই পাশে স্পিতি নদী বয়ে গেছে। নর্মাল দেখুন পাহাড়গুলো খুব রুক্ষ মরুভূমি মার্কা দেখতে, কারণ এটা কোল্ড ডেজার্ট এমনি, কিন্তু শুধু এই জায়গাটা, এই যে বালিয়াড়ি মতো জায়গা, আমি একটু জুম করছি, এই জায়গাটাকেই এইখানকার স্পিতি ভ্যালির মুনল্যান্ড বলে। এই যে এই জায়গাটা আমরা এখন ওপর থেকে দেখছি, তবু আমরা যখন যাব নিচের দিকে, আমরা এই পাশের যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাতে যাব, এবং এই রাস্তাতে গিয়ে আরও ক্লোজে ভিডিওটা তুলব। কিন্তু এখান থেকে মুনল্যান্ডটা এরকম দেখা যাচ্ছে ওপর থেকে। এটা হলো মুনল্যান্ড। আমি একদম কাছে চলে এসেছি, আমরা একটু সাইডে দাঁড়িয়েছি। তো হাইওয়ে থেকে আপনাকে এরকম দেখতে লাগবে, এতটাই কাছে। আর আরেকটা জায়গা আছে, ওই জায়গাটাতে আমরা ওপর থেকে যেটা দেখাচ্ছিলাম, এই পুরো ল্যান্ডস্কেপটা এই জায়গা থেকে এতটা অবধি। তো এটা হচ্ছে স্পিতির মুনল্যান্ড। এই যে পেছনে মুনল্যান্ডটা দেখা যাচ্ছে, এটা আমরা স্পিতিতে এসে তারপর খোঁজার পরে আবিষ্কার করলাম, যেখানে স্পিতিতে মুনল্যান্ড আছে লাদাখের মতো। কিন্তু আমরা সামনে যেতে পারছি না, কেন কোথাওই রাস্তা নেই যে ওটার সামনে যাওয়া যাবে। আর যাওয়া উচিত নয়, একটু খাড়াই রাস্তা আছে। আপনারা যদি আগে স্পিতি এসে থাকেন, তখন কি আপনারা কমেন্টে জানান যে আপনারা কি আদৌ এখানে এসছেন বা আসার সময় এই মুনল্যান্ডটা কি দেখেছেন। আর যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছিল আর কবে এসেছিলেন অবশ্যই আমাদের জানাবেন। স্পিতির মুনল্যান্ড পেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের পরের ডেস্টিনেশন চাঙ্গোতে। চাঙ্গো, যেখানে হিমাচলের সবথেকে ভালো আপেল পাওয়া যায়। আর একটা জিনিস হলো, এটা 90 দিন আপনি এমনি রেখে দিলে ওই একই রং এবং স্বাদ তার ধরে রাখে। এরপর আমরা গেছিলাম গুই মনেস্ট্রি, এবং সেখান থেকে আমরা যাব তাবোতে, যেখানে আমরা এই দিন থাকবো। এই তাবো, গুই মনেস্ট্রি আর চাঙ্গোর গল্প থাকবে পরের পর্বে। এই পর্ব আপাতত এখানেই শেষ। ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।